এই আরজিকর কাণ্ডেই তো সরকারি একটা প্রশাসনিক ব্যর্থতা দেখা গিয়েছে, কিন্তু আমরা দেখলাম সিপি বদল হয়ে গেল এবং স্বাস্থ্য অধিকর্তাগুলি বদল হলো। আমি বলছিলাম এই বদলে কি বিচার পেল? আমি বলছিলাম আরজিকর ইস্যু কি প্রায় শেষের দিকে, নাগরিক সমাজ কতদিন মনে রাখবে? কিভাবে আর এ তো ঘটনা, একটা ঘটনা, কিভাবে আর বিচার? দেখো, যা যা ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে, আরজিকর কিন্তু তার মধ্যে একটা অন্যতম। একজন কর্মরত চিকিৎসক, তার কর্মক্ষেত্রে এইভাবে নৃশংসভাবে খুন হয়েছে, ধর্ষিত হয়েছে এবং তারপর নাগরিক সমাজ রাস্তায় নেমেছে। কিন্তু এটাও তো সত্য, নাগরিক সমাজের সঙ্গে সঙ্গে বিভিন্ন গণসংগঠনগুলো, রাজনৈতিক দলগুলো, যারা সত্যিকারের সদর্থক রাজনৈতিক দল, তারাও রাস্তায় নেমেছে। আর যে বদলের কথা বলা হচ্ছে, প্রশাসনে একটা বদল হয়, বদল কিন্তু শাস্তি নয়, আর বদল পদত্যাগও নয়। মানে আমরাও তো সরকারি দপ্তরে চাকরি করে এসেছি, তা আমরা জানি যে আমি যে দপ্তরে চাকরি করতাম, আমাকে হয়তো একটা দপ্তর থেকে আরেকটা দপ্তরে সরিয়ে দেওয়া হলো, বা আমার যে দপ্তরে যে পজিশনে ছিলাম সেই পজিশন থেকে একটু সরিয়ে অন্য একটা পজিশনে দেওয়া হলো। এইটা উচ্চ পর্যায়ে আধিকারিক বা আমলা যারা আছেন তাদের মধ্যে প্রায়শই ঘটে থাকে। তোমরা লক্ষ্য করে দেখবে যে শাফলিং হয়, মানে আইন শৃঙ্খলা যিনি দায়িত্বে আছেন তিনি মেদিনীপুরে চলে গেলেন, মেদিনীপুর যিনি আছেন তিনি চলে গেলেন হাওড়ায়, হাওড়ায় যিনি আছেন তিনি চলে গেলেন ভবানী ভবনে। এইরকম আইপিএস আইএএস যারা আছেন, এই ক্যাডারদের মধ্যে কিন্তু এরকম শাফলিং, মানে পুনর্বিন্যাস ঘটে। পুনর্বিন্যাসই ঘটেছে, কোথাও শাস্তিযোগ্য অপরাধ তারা করেছেন এটা প্রমাণিত হয়নি, কিন্তু তারা শাস্তি পাননি। কিন্তু কনভেনশন অনুযায়ী তো পদত্যাগ করা উচিত ছিল, সরে যাওয়া উচিত ছিল, সেটা তারা করেননি। কিন্তু বিনীত গোয়েলের জায়গায় মনোজ বার্মা এসছেন, তার জায়গায় আরেকজন আইপিএসই এসছেন। বিনীত গোয়েল কোথায় গেলেন? আরেকটি জায়গায়, এবং তার পদোন্নতি অবশ্যই। এইটা লোকে কিন্তু বুঝতে চাইছে না, বুঝতে পারছে না। নাগরিক সমাজের এখন দায় আর অনেক বেশি। এই ঢেউটা আছড়ে পড়তে হবে রাজপথে, তবে সরকার বুঝতে পারবে। এবং এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে কাণ্ডটি ঘটানো হয়েছে, তাদের লড়াইটাকে সত্যি কুর্নিশ করার মতো। তারা গোটা সমাজটার ঝুঁটি ধরে নাড়া দিয়ে দিয়েছে, এটাও সত্য। তাদের লড়াইটাও সত্য, এটাও সত্য। কিন্তু তাদেরও তো কর্মক্ষেত্র আছে, এটাও তো সত্য। তারাও তো কাজ করবার জন্য, একটা সুস্থ পরিবেশের জন্য যেখানে তারা কাজটা করতে পারবেন। এই জন্যই তাদের লড়াইটা ছিল, এই আন্দোলনটা ছিল। সেটা ট্রিগার অফ করেছে তাদের বোনের মৃত্যুর জন্য। তাদের তো নামার কথা নয় এই কারণে, তারা তো অন্য কারণে বারবার বলছেন। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি দীর্ঘদিন ধরে বাসা বেঁধে আছে, তার বিরুদ্ধে তারা বলছিলেন, সোচ্চার হচ্ছিলেন। তার মাঝখানে একটা ভয়ঙ্কর, জঘন্য, ঘৃণ্য, নক্কারজনক ঘটনা ঘটে গেল এবং গোটা পৃথিবী দেখল যে আমরা নিরাপদ নই। সুতরাং এই সরকার তার সদিচ্ছা নেই, একটা সুস্থ প্রশাসন দেবার সদিচ্ছা নেই। তার কারণ হচ্ছে গোটা সোসাইটিটা লুম্পেনদের হাতে তারা তুলে দিয়েছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাকে অনেকে হয়তো চরমপন্থী বলতে পারেন এর জন্য, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, গোটা সমাজটা লুম্পেনদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তারা যা ইচ্ছে তাই করতে পারে। কেননা জানে সরকার আমাদের পেছনে আছে, আমাদের মাথায় সরকারের হাত আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। মুখ্যমন্ত্রী তো অন্য কথায়, দায় তো নিলেনই না। মা বাবার কান্নাটুকু কানে পৌঁছলো কিনা জানি না, বললো মেডিকেল কলেজে সবটাই তো বামেদের আমলের ঘুঘুর বাসা। মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্ম তো বাম আমলেই, তার দায়িত্ব আমাদের নিতে হবে। মানে কে কোথায় কিছু করে বেড়াচ্ছে, আর কিছু যখন রাস্তা পান না। প্রথম কথা, উনি অত্যন্ত মিথ্যে কথা বলেন, অত্যন্ত মিথ্যে কথা বলেন। সত্যটার জীবনে নেই, মিথ্যে দিয়ে জীবন শুরু করেছেন। কেননা ডক্টরেট মমতা বন্দ্যোপাধ্যায় এই নাম নিয়ে তিনি নেমেছিলেন। ওই শুরুতে যার মিথ্যে থাকে তাকে প্রতি পদে মিথ্যে বলতে হয়, প্রতি পদে মিথ্যে বলতে 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 আজকে এই জায়গায় এসে আমাদের রাজ্যটাকে দান করিয়েছে। প্রতিটা স্তরে মিথ্যে বলেছেন। বাম আমলে তৈরি হয়েছে এইসব ঘটনা।
বাম আমলে এরকম খাদ্য দুর্নীতি হয়েছে, শিক্ষা ব্যবস্থা এরকম দুর্নীতি হয়েছে, বাম আমলে এরকম স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি হয়েছে। তিনি বললেই আর মানুষ শুনে যাবে? তো বললেন তো ম্যানমেড বন্যা, একেবারে বলেছিলেন। তা আজকেও তাই বলছি। ডিভিসি তিনি জল ছেড়েছেন, তো ডিভিসিতে তো আমাদের প্রতিনিধি আছেন, রাজ্য সরকারের প্রতিনিধি আছেন। তিনি বলেননি কেন যে আমাদের বিস্তীর্ণ অঞ্চল জলপ্লাবিত হয়ে যেতে পারে, হাজার হাজার মানুষের কষ্ট হতে পারে? বলেননি তো। প্রশাসনের দিকে তার কোনো নজর নেই। তিনি তার বাড়ির লোককে বাঁচাবার চেষ্টা করছেন, তার দলের যে সমস্ত লুম্পেন আছে তাদের বাঁচাবার চেষ্টা করছেন, এবং তাদের ভবিষ্যৎ কী করে সুরক্ষিত রাখা যায় তার চেষ্টা করছেন। এই মিথ্যেবাদী একজন মানুষ আমাদের রাজ্যে বসেছেন। আমাদের দুর্ভাগ্য যে একটা সময় আমার মতো কিছু অভিনেতা অভিনেত্রী, কিছু বিশিষ্টজন তারা চিৎকার করে বলেছিলেন যে মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চান। তারা বুঝছেন এবার যে কাকে আপনারা ডেকে এনেছিলেন। আপনি অভিনয়ের কথা বললেন, এই প্রফেশনে তা নিয়ে কিন্তু কুণাল ঘোষের একটা বক্তব্য আছে। যেমন তিনি অডিও প্রকাশ করেছেন, আপনি বক্তব্যে বললেন কলতানের গ্রেপ্তার নিয়ে। আমি ওই প্রসঙ্গটা রেখেই বলছি যে বদন বিগড়ে গেছে, ঠিক এই ভাষায় মহিলা অভিনেত্রীদের দিকে তাই কাজ পাচ্ছে না তারা। এরকম ঘটনা যে মুখ চেঞ্জ হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, তাই কাজ পাচ্ছে না, এই ধরনের কটূক্তি কুণাল ঘোষ। দেখুন, আমি না কারো সম্পর্কে ব্যক্তিগতভাবে খারাপ কথা বলি না, কখনোই বলি না। আমি এটা আমার রুচির মধ্যেও নেই। যেভাবে বড় হয়েছি, যেভাবে দেখেছি, যেভাবে থিয়েটার ইত্যাদিতে জড়িয়ে আছি দীর্ঘ বছর ধরে, সেখানে দুজন ব্যক্তি অতি কুৎসিত একটা মন্তব্য দেখলাম, আমি আমার চোখে এসছে। আর যার সম্পর্কে করেছে সেও আমার খুব স্নেহভাজন, ভীষণ তার সঙ্গে আমার পরিচয়, তার হাজব্যান্ডের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। এরা পারেন এটা বলতে। তাদের বাড়িতে কি বাবা মা নেই? তাদের বাড়িতে কি স্ত্রী নেই, বোন নেই, মেয়েরা নেই? তারা এটা কি করে পারলেন এটা বলতে? এবং সেই কারণে কিন্তু সুদীপ্তা এই প্রেসিডেন্সি কনভেনশনে একটা ভয়ঙ্কর কথা বলেছে। সেই ভয়ঙ্কর কথাটা হচ্ছে যে এই দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে সমাজ থেকে বিতাড়িত করা হোক। তাহলে কোন যন্ত্রণা থেকে সুদীপ্তা কথাটা বলেছেন? এটা দুদিন বাদে সুদীপ্তাকে বলা হবে, তারপর স্বস্তিকাকে বলা হবে, তারপর বিদীপ্তাকে বলা হবে, তারপর আমাদের বলা হবে। হ্যাঁ, বলা আরম্ভ হয়ে গেছে তো। মানে আমাদের সাংসদ মাননীয় সৌগতবাবু, যাকে আমি ব্যক্তিগতভাবে অসম্ভব শ্রদ্ধা করতামও। তিনি শুধু সাংসদ বলে না, তিনি অধ্যাপক ছিলেন। তিনি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড অভিনেতা অভিনেত্রী তৈরি করে দিয়েছেন। এবার তার সম্পর্কে যদি কেউ বলেন যে আপনি কোন গ্রেডের সাংসদ, কি করেছেন ওটা দমদম অঞ্চলে 7টা বিধানসভায়, কোন গ্রেডে আপনি আছেন, আপনাকে যদি কেউ অপমান সূচক কেউ কথা বলে, সেটা কিন্তু আমার গায়েও লাগবে। আমি রুচিবান একজন নাগরিক, যে ওনাকে একটা খারাপ কথা বললে আমার গায়ে লাগবে না তা নয়। ওনারা ভুলেই যাচ্ছেন এই কথাটা। কুণাল ঘোষ বারবার এই সাহস পান কোত্থেকে যে বারবার বিতর্কিত মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ করেই চলেছে? আমার ধারণা উনি ধরেই নিয়েছেন ওনাকে কেউ কিছু করতে পারবেন না। উনি বলেই যাবেন ইচ্ছে মতো, কারণ উনি সরকারে আছেন। উনি সরকার একটা দল এখন চালাচ্ছে। এখন আর দল আর সরকারে তো কোনো বিভাজন নেই, মুখপাত্র ইনসেপারেবল। তাই উনি ভাবছেন হয়তো যে আমার তো পেছনে মাননীয় আছেন, আমাকে রক্ষা করবেন। আপামর তৃণমূলের যারা লুম্বেন বাহিনী আছেন তারা রক্ষা করবেন, তারা প্রোটেকশন দেবেন। আমি বলে যাই। তাই রুচিহীন কথাটা, এই রুচিহীন পোস্টটা না করলেই পারতেন। তা ওনার পরিবারেও তো আমি শুনেছি ডাক্তার পরিবারের ছেলে। এটা বললেন, এটা পারলেন বলতে। মানে যার সম্পর্কে বলছেন তিনি ভাবলেন না যে ওই রকম ছেলেমেয়েরা, অত্যন্ত গুণী ছেলেমেয়েরা আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু মুখ উজ্জ্বল করে। পশ্চিমবঙ্গে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, পশ্চিমবঙ্গের নানাবিধ কাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা পশ্চিমবঙ্গের একটা নতুন রাজনীতির ভাষ্য তৈরি করবার চেষ্টা করছে।
তাদেরকে গালাগাল দিয়ে কুৎসিত পোস্ট করে থামিয়ে দেওয়া যাবে? বে- সম্ভব? বেশ, আমি একটু ছোট্ট করে জেনেই শেষ করব। শেষ প্রশ্ন, এই যে যত আন্দোলন হোক, যতই সরকার বিপদে পড়ুক, ঠিক তৃণমূল মুখপাত্র দেবাংশু, আমি একটা উদাহরণ রাখছি, দেবাংশু যেভাবে একটি মিডিয়া চ্যানেলে বললেন, এইসব কি হবে, 2026-এর ভোট আসলে তৃণমূল 216-র পর থেকে গোনা শুরু হবে, তার মানে সব ভোটে তো আমরা জিতে যাবই। এই যে একটা স্পর্ধা, এটা কিন্তু তৃণমূলের হয়েছে, ঠিক কী করে? হ্যাঁ, ওনার জ্ঞাতার্থে জানাই যে হিটলারও কিন্তু মেজরিটি ভোট নিয়ে একসময় চ্যান্সেলর হয়েছিলেন, এবং তার সময়কাল, তার ইতিহাস যদি ওনার জানা থাকে, আমি জানি না ওনার লেখাপড়া কতটুকু বা কত দূর, ইতিহাসটা একটু বোঝবার চেষ্টা করতে হবে। এই সময় যদি মনে করে থাকেন যে ভোটটাই সব কিছুর নিয়ামক, নির্ণায়ক, তাহলে কিন্তু খুব ভুল করছেন। না, ভোটটা নিয়ামক নয়, নির্ণায়ক নয়। যারা যারা ভোট দেননি এই সরকারকে, তৃণমূলকে, তারাও কিন্তু এই সরকারের শরিক, এটা বুঝতে হবে। সেই মানুষগুলো কিন্তু এই সরকারের শরিক, এটা বুঝতে হবে। সুতরাং মানুষকে এত ছোট করবেন না, আর ভোটটাকে নির্ণায়ক শক্তি হিসাবেও বিচার করবেন না। ভোট কখন কার দিকে যায়, কোন সময়ে কিভাবে যায়, কেউ বলতে পারে না, কেউ না। মানুষই একমাত্র নির্ণায়ক শক্তি। এই গোটা সমাজটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে মানুষ, প্রশাসন কিন্তু তৈরি করেছে মানুষ। দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। তাই যারা এ কথা বলছেন, আপনি দেবাংশুর কথা বললেন বা কুণালবাবুর কথা বললেন, তাদের কাছে আমার বিনীত একটা আবেদন রইল, আসুন না একটু রুচিবান হই, একটু সংস্কৃতি মনস্ক হই। আমরা খারাপ কথা নাই বললাম, আপনি আমার সমালোচনা করুন, চারটে অন্য কথা বলেও করতে পারেন। আমি আপনার সমালোচনা করি, চারটে অন্য কথা বলেও করতে পারি। কিন্তু এইসব করে কেন? এইসব করে কার লাভ হচ্ছে? আমাদের সমাজের কিন্তু কোনো লাভ হচ্ছে না, এমনকি আপনার দলেরও কোনো লাভ হচ্ছে না। কেননা আপনার দলে অনেক রুচিবান মানুষ আছেন, তারাও আমার বন্ধু। এমনকি আপনাদের জ্ঞাতে বলি, আমার পরিবারের লোকও আছেন। তার কাছে কি বার্তা পৌঁছেছে? আমি যখন তাকে জিজ্ঞাসা করব এটা কি হচ্ছে তোমাদের দলে, তার প্রতিনিধিরা এই ধরনের ভাষা কেন ব্যবহার করছে, তিনি কি উত্তর দেবেন? মানুষকে এইভাবে কুৎসিত রুচিহীন কথা বলে কোনোদিনও কোনো দলের, কোনো সমাজের, কোনো সামাজিক আন্দোলনের ভালো হতে পারে না।